সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট। শেখ হাসিনাকে ফেরাতে তৎপর দুদক। বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তির পাশাপাশি পাঠানো হচ্ছে চিঠি। আবারও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী শক্তি। মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার ডাক তারেক রহমানের। ঐকমত্য কমিশনের 691 প্রস্তাবের ৭১টিতে বিএনপির আপত্তি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। মঙ্গলবার বিকেলে খবর নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর। এদিকে চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে ২৫ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন জুলাই হত্যা মামলায় পলক দীপুমণি সহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন গাজীপুরের আদালত। পুলিশের সাবেক মহাপরিদর্শক আলোচিত সমালোচিত বেনজির আহমেদ। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালেই তিনি অবসরে যান। এরপরই একের পর এক থলের বিড়াল বের হতে থাকে। হোটেল রিসোর্ট সহ নিজ এলাকায় গড়েছেন সম্পদের পাহাড়। র্যাব ও পুলিশের সর্বোচ্চ ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে অপকর্মের অনন্য নজির গড়েছেন বেনজির। দেশ ত্যাগের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পালিয়েছেন বিদেশে। দেশের বিচারহীনতার সংস্কৃতিতে যা আরও এক নজির সৃষ্টি করেছে। তবে ৫ আগস্টের পর জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছিল বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। ১১ জনের বিরুদ্ধে আনা হয়েছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ, আর বেনজিরের নামে আনা হয়েছে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। এর মধ্যে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করল ইন্টারপোল। তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি, সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করব। সব কিছুকে সামনে রেখে তদন্ত করা হয়েছে। অধিকাংশ মামলার ক্ষেত্রেই যারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট বাহিনী যারা ছিল, অধিকাংশ ক্ষেত্রেই তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। তাদেরকেও সম্পৃক্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়াও চলমান আছে। চানখারপুলের স্পেসিফিক এই ৬ জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা, সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে। সে কারণেই এই মামলাতে ৮ জন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের দেশে ফেরাতে কার্যক্রম শুরু করেছে দুদক। এমনটাই জানিয়ে সংস্থাটির কমিশনার হাফিজ আহসান ফরিদ বলেন, দুর্নীতি মামলার পলাতক আসামিদের ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তির পাশাপাশি পাঠানো হচ্ছে চিঠি। একই সঙ্গে টিউলিপ সিদ্দিককে বাংলাদেশি নাগরিক হিসেবেই বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে প্রতিদিনই নিত্য নতুন দুর্নীতির নানা অভিযোগ জমা হচ্ছে দুদকে। ইতোমধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় ৬ মামলার চার্জশিট দাখিলের পর আদালত শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আদালতের আদেশের আলোকে আসামিদের কিভাবে ফেরাবে দুদক, এমন প্রশ্নে সংস্থাটির কমিশনার জানান, পলাতকদের দেশে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তিসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব ইনশাআল্লাহ। এদিকে দুর্নীতির মামলার আসামি টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটেনের নাগরিক দাবি করলেও দুদক বলছে বাংলাদেশের নাগরিক হিসাবেই বিচারের মুখোমুখি করা হবে তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করে নিই। সো এখন যখন মামলা হয়ে গেল, এখন তো সে বিদেশি নাগরিক, যেহেতু আমাদের জানা হলো সে বাইরে অবস্থান করছে, সেজন্য আমাদের সরকারের পক্ষ থেকে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে যাতে তাকে ফেরত এনে এখানে বিচার কার্য করা যায়। এদিন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী ও মেয়ে আনিকার বিরুদ্ধে ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৩০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।
এদিকে আইএফআইসি ব্যাংক থেকে ঋণের নামে ৭,১২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ ১১ জনকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে। গুম, মানবাধিকার লঙ্ঘনের বিচারকে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুমের শিকার ব্যক্তি পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বলেন, গুম হত্যার চেয়েও ভয়ানক অপরাধ। ভয়াবহ এই অপরাধের বিচার নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা। আপনারা জানেন, খুবই হাই পাওয়ার আমাদের শ্রদ্ধেয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটা গুম বিষয়ক কমিশন গঠন করা হয়েছে। কমিশন দিনরাত কাজ করছেন। স্পেসিফিক এবং ডেডিকেটেড কোনো আইন না থাকে তাহলে তো এটা কোনো মানে হয় না। আমরা কিছু এক্সপার্টের সাহায্যও নিয়েছি, কিন্তু আমরা সবচেয়ে বেশি যেটা ডিপেন্ড করি সেটা হচ্ছে আপনাদের ফিডব্যাকের উপর। ফ্যাসিবাদী শক্তি আবারও সক্রিয় হচ্ছে উল্লেখ করে তাদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত শীর্ষ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। দুপুর থেকে জেলাগুলোতে আয়োজিত কর্মশালা স্থলে দলে দলে জড়ো হন নেতাকর্মীরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্থানীয় নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য যত ভালো কাজ হয়েছে তার ৭০% কাজ বিএনপি করেছে। আস্থা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অন্য দলের হোক, অন্য ধর্মের হোক, অন্য বর্ণের হোক, অদৃশ্য অনেক শক্তি কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, আমরা তাহলে আমাদের ৩১ দফা বাস্তবায়ন করতে হয় পারবো না। ঐকমত্য কমিশনের ৬৯১ প্রস্তাবের মধ্যে ৫% বিষয়ে একমত বিএনপি, তবে ৭৩টিতে আপত্তি দলটির। ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে একথা জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, সংস্কার কোনো তাড়াহুড়ার বিষয় নয়, সবকিছু আইনানুগ ও সাংবিধানিকভাবে হতে হবে। ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে আলোচনা শেষে মে মাসে শুরু হবে দ্বিতীয় দফার বৈঠক। ৫ কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপি। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি হলে আসেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের পক্ষে আলোচনায় অংশ নেন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, সফরাজ হোসেন সহ অন্যান্যরা। বৈঠকের শুরুতে আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত নিয়ে সংশ্লিষ্ট কমিশনের সঙ্গে বৈঠক শেষে মে মাসের মাঝামাঝিতে শুরু হবে দ্বিতীয় দফার আলোচনা। ক্ষেত্র বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, অনেকগুলোর ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন। নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত এবং এই সমস্ত সুপারিশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না, কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার হতে হবে আইনানুগ ও সাংবিধানিক। এটা রাষ্ট্রের বিষয়, এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এদিন সন্ধ্যায় আলোচনা শেষে সালাউদ্দিন আহমেদ জানান, ৫ সংস্কার কমিশনের প্রস্তাবনায় ৫% বিষয়ে একমত বিএনপি, আপত্তি রয়েছে ৭৩টিতে। ঐকমত্যের মধ্য দিয়ে জুলাই চার্টার প্রণয়নের পরামর্শ দেন তিনি। বিএনপি হচ্ছে সংস্কারের প্রথম প্রস্তাবক। এই সরকার গঠিত হওয়ার আরও ১.৫ বছর আগেই আমরা বিএনপির পক্ষ থেকে ৩১ দফা যে প্রণয়ন করেছি, তার মধ্যে মুদ্রা কথায় মূল কথাগুলো, প্রিন্সিপালগুলো লেট ডাউন করা আছে। এখন সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে এই সরকার আসার পরে, সেটা আমাদের কাজটা একটু এগিয়ে থাকলো এবং এই সংস্কার কমিশনের মধ্য দিয়ে যে সমস্ত রিপোর্টে জাতীয় ঐকমত্য সৃষ্টি হবে, সেগুলো আমরা অবশ্যই
যারাই সরকারে যায় তারা পালন করতে বাধ্য থাকবে যদি চার্টার সই হয়। এর আগে 17 ও 20 এপ্রিলও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। করা দরকার জেলা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। 24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। 5,342 টাকা বাড়িয়ে 1 ভরির দাম নির্ধারণ 1,77,000-এর বেশি। রূপার দামেও রেকর্ড। 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হয়। ঘটনার প্রায় 2 মাসেও হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপরন্তু 37 শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রশ্নবিদ্ধ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভিসির পদত্যাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এনসিপি। সেই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে ইউজিসির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের আহ্বানও জানিয়েছে দলটি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য জনাব মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের কাছে দাবি জানায় অনতিবিলম্বে কুয়েটে চলমান অচলাবস্থা নিরসন করে হল খুলে দেওয়া হোক। সার্বিক বিষয়ে ইউজিসির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সংকট সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এনসিপি। উপাচার্যের পদত্যাগ দাবিতে কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে যোগ দেন বুয়েটের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার রাতে ঘণ্টাব্যাপী চলে এই ব্লকেট কর্মসূচি। কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বুধবার সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী অনশন পালনের আহ্বানও জানান শিক্ষার্থীরা। বুধবার বিকেল 3টায় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করবেন তারা। ব্লকেট কর্মসূচির কারণে শাহবাগে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কর্মসূচি তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 29 শিক্ষার্থী। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত পেছালো আরও 6 মাস। আবেদনের পরিপ্রেক্ষিতে টাস্কফোর্সকে এ সময় দেন উচ্চ আদালত। এ মামলায় ডিবি হেফাজতে থাকা নথি পুড়ে গেছে বলে হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ। এরপরে ডিএমপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় নথি পড়েনি। একই কথা জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। 48 ঘন্টার মধ্যে সাংবাদিক দম্পতি সাগর রুনির খুনিদের খুঁজে বের করার কথা থাকলেও কেটে গেছে 14 বছর। 5 আগস্টের পর চাঞ্চল্যকর এই হত্যার জট খুলতে হাইকোর্টের দ্বারস্থ হয় রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার হাইকোর্টে এসে রাষ্ট্রপক্ষ জানায় পুরনো মামলা হওয়ায় অনেক নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। 5 আগস্ট ডিবি অফিসে অন্যান্য নথির সঙ্গে পড়েছে এই মামলার কিছু নথিও। তদন্তের অগ্রগতির কথাও জানায় রাষ্ট্রপক্ষ। শেষ করতে সময় চাওয়া হয় 9 মাস। আদালত 6 মাস সময় মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। তবে নথি পুড়ে যায়নি বলে জানিয়েছে পিবিআই। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও খুদে বার্তার মাধ্যমে জানিয়েছে নথি পুড়ে যাওয়ার তথ্যটি সঠিক নয়। না, কোনো নথি হারায়নি। জিনিসটা হচ্ছে ডিবির অনেক অফিসার চেঞ্জ হয়ে গেছে। এই অফিসারগুলোকে ট্রেস আউট করে নিয়ে এসে ওনাদের সাথে কথা বলে ওনাদের সাথে সবকিছু করে কাজ করতে, এর জন্য সময় লাগছে জিনিসটা। এদিকে সরকার পরিবর্তন হলেও তদন্তের ধীর গতিতে হতাশ রুনির পরিবার। নথি পুড়ে যাক, হারিয়ে যাক বা পরবর্তীতে সেটা আছে বলা, এই যে বলার একটা এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের খুবই হতাশ করে। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে তাদের নিজ বাসায় হত্যা করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মন্তব্য করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারে অনুষ্ঠিত আর্থনা সম্মেলনে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। এদিকে প্রেস সচিব সাংবাদিকদের জানান কাতারের কাছে কয়েকশো $100 মিলিয়ন ঋণ রেখে গেছে স্বৈরাচারী সরকার।
যা পরিষদের উদ্যোগ নেওয়া হয়েছে। দোহা 725 জন সেনা সদস্য নেবে বলেও জানান তিনি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার উপায় খুঁজতে কাতারে আর্থনা সম্মেলন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে সম্মেলনের উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লিখিত বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, সহনশীল বিশ্ব নির্মাণের স্বপ্নের মধ্যেই দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে জলবায়ু। ভূ রাজনৈতিক উত্তেজনা আরও গভীর হচ্ছে, বাড়ছে মানবিক সংকট। রোহিঙ্গা প্রসঙ্গ তুলে তিনি বলেন, 12 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় বাংলাদেশকে অর্থনৈতিক ও পরিবেশগত চাপ সইতে হচ্ছে। তাদের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। নির্যাতিত ফিলিস্তিনিদের কথা তুলে ধরে বলেন, মানবাধিকার লঙ্ঘন করে বিশ্ব উন্নয়ন সম্ভব নয়। ফিলিস্তিন কেবল একটি আঞ্চলিক নয়, এটি গোটা মানবজাতির জন্য উদ্বেগের। ডক্টর ইউনূস বলেন, সমস্যায় জর্জরিত পৃথিবী ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে সবুজ, টেকসই ও সহনশীল করতে হবে। জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরে বলেন, তরুণরাই বাংলাদেশের প্রাণ, ইতিবাচক পরিবর্তনের চালিকা শক্তি। মূল ইভেন্টের বাইরে কাতারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। দেশটিতে শ্রমবাজার সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব পেয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে। আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই, হোয়াই নট? আমরা এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো হবে। পতিত সরকারের আমলে কাতার থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণ সময় মতো পরিশোধ করতে না পারায় দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতি হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল জানিয়ে প্রেস সচিব বলেন, দ্রুত এই ঋণ পরিশোধ করা হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ। 16 বছর ধরে মেগা প্রকল্পের নামে বাংলাদেশের দুর্নীতি হয়েছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অর্থনীতি, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন সবকিছুতে সংস্কারের কাজ চলছে। কাতারে আর্থনা সম্মেলনের মূল ইভেন্টের বাইরে বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় সেখানে কাতারের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে এক প্রাণবন্ত বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, 16 বছর ধরে চেপে বসা অপশাসন ভয়ঙ্কর নির্যাতন চালিয়েছে বাংলাদেশের মানুষের ওপর। সেই সময় ভোটাধিকার ছিল না মানুষের, ব্যাংক থেকে অর্থ লুট হতো, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতো নিয়মিত। এসব অনিয়মের বিরুদ্ধে শত শত তরুণ জীবন দিয়ে দেশকে উদ্ধার করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশে ব্যবসা পরিবেশ ফিরেছে মন্তব্য করে ডক্টর মোহাম্মদ ইউনূস কাতারের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে স্বল্প মূল্যে দক্ষ শ্রমিক মিলবে, এতে সহজেই ব্যবসায় লাভবান হওয়া যাবে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশকে পুনরায় ঘুরে দাঁড়াতে বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এ সময় কমিশনের কাজ শেষ হলেই নির্বাচনের দিকে এগুবে সরকার। Stolen properties, stolen all the bank accounts, stolen from all the banks, destroyed the system, and any other corruption, mega projects, to inflated contracts to take money from those. So this was going on for 16 years, and the students came out and said, "This is enough." They were shot dead. Hundreds and thousands of young people were killed. And the students called for a movement towards her house. যশোরের দুঃখ ভবদহ এলাকা পরিদর্শন করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন 3 উপদেষ্টা। পাশাপাশি ত্রাণ সহায়তা, বিদ্যুৎ মূল্য কমানো, ক্ষুদ্র ও কৃষি ঋণের শিথিলতা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।
যশোরের দুঃখখ্যাত ভবদহের জলাবদ্ধতা, জেলার অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। পলি পড়ে এই অঞ্চলের পানি নিষ্কাশনের মাধ্যমে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্য হারিয়েছে। ৮০-র দশক থেকে সারা বছর জলাবদ্ধতায় ডুবে থাকে এখানকার শতাধিক গ্রামের ঘরবাড়ি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, কৃষিজমি এবং মাছের ঘের। বিগত ৪ দশকে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে প্রায় ৬৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হলেও স্থায়ী সমাধান হয়নি। তাই বছরের পর বছর ভোগান্তিতে থাকা মানুষ দীর্ঘদিন স্থায়ী সমাধানে টাইডাল রিভার ম্যানেজমেন্ট TRM চালু ও আলমডাঙ্গা খাল সংস্কারের দাবি জানিয়ে আসছে। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো পানি সম্পদ, কৃষি ও দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের ৩ উপদেষ্টা মঙ্গলবার দুপুরে ভবদহ এলাকা পরিদর্শন করেন। এতে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দা ও ভবদহ সংগ্রাম কমিটির নেতারা। নদী যদি বাঁচাতে হয় তাহলে TRM ছাড়া আর কোনো বিকল্প আমরা দেখি না। যে সমস্ত কৃষকের ফসল হয়নি তাদের কৃষির ক্ষতিপূরণ দেওয়া হোক, যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। ভবদহ এলাকার বৃহৎ জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি ত্রাণ সহায়তা, বিদ্যুৎ মূল্য কমানো, ক্ষুদ্র ও কৃষি ঋণে শিথিলতা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। ভোগান্তি কমাতে আসন্ন বর্ষায় কয়েকটি নদী সেনাবাহিনীর উদ্যোগে খনন করা হবে বলেও জানান উপদেষ্টা। সকলের সাথেই কথা বলা হবে, তারপরে বিশেষজ্ঞরা যেই কথাগুলো বলবেন জনগণের মতামত নিয়ে সেই বিশেষজ্ঞদের মতামতের আলোকে আমরা চেষ্টা করব চিরস্থায়ী সমাধানের পথে অন্তত কাজটা শুরু করে দিয়ে যেতে। যশোর পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভবদহ এলাকায় জলাবদ্ধতায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 10 লাখের বেশি মানুষ ভুক্তভোগী। সময় সংবাদ, যশোর। চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 3.8%, তবে আগামী বছরই তা বেড়ে দাঁড়াবে 6.5%। এমনই পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে আরও জানানো হয়েছে, চলতি বছর মূল্যস্ফীতি 10% থাকলেও আগামী বছর তা নামবে 5.2%। চলতি বছর দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি 3.8% হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। তবে আগামী বছরই তা বেড়ে 6.5% দাঁড়াবে বলে মনে করে সংস্থাটি। গেল বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস 4.2% দিয়েছিল IMF। চলতি বছর বাংলাদেশের সাধারণ মূল্যস্ফীতি 10% থাকলেও আগামী বছর তা 5.2% নেমে আসবে বলে বিশ্লেষণ IMF-এর। IMF-এর পূর্বাভাস বৈশ্বিক গড় জিডিপি প্রবৃদ্ধি হবে 2.8%, যা 3% দাঁড়াতে পারে আগামী বছর। এদিকে বিশ্ব শুল্ক যুদ্ধ শুরু করা মার্কিন যুক্তরাষ্ট্রে চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 1.8%, যা গেল জানুয়ারিতে দেয়া IMF-এর পূর্বাভাসের চেয়ে 0.9% পয়েন্ট কম বলে জানানো হয়েছে। পূর্বাভাস কমানোর কারণ হিসেবে বর্তমানে দেশটির অস্থিতিশীল নীতি কৌশলকে দায়ী করেছে IMF। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরিতে 5,342 টাকা বাড়িয়ে 1 ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম 1,77,888 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। স্বর্ণের এই বর্ধিত দামে দেশের ইতিহাসে সর্বোচ্চ। বুধবার থেকেই কার্যকর হবে নতুন এই দাম। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে নতুন দাম। রেকর্ড গড়েছে রূপার দামও। ভরিতে 268 টাকা বাড়িয়ে 1 ভরি 22 ক্যারেটের রূপার দাম 2,846 টাকা। কক্সবাজারের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে গোলা বর্ষণ মহড়া করতে যাচ্ছে বিমান বাহিনী। আগামী 26 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই মহড়া। বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান কর্তৃক কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ VGD-2 এ তাজা গোলা বর্ষণের এই প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হবে। ছুটির দিন সহ প্রতিদিন এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর সদর দফতর।
জননিরাপত্তার স্বার্থে এ সময় সব ধরনের জলযানকে ওই এলাকা পরিহার এবং বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। দেখছেন প্রবাসের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। নিখোঁজের 6 দিন পর কক্সবাজারের টেকনাফ থেকে সিলেটের 6 শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 9টার দিকে টেকনাফের রাজার ছড়া পাহাড় থেকে তাদের উদ্ধার করে পুলিশ। গত 15 এপ্রিল কাজের উদ্দেশ্যে সিলেটের জকিগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বের হন পশ্চিম লোহরমহল গ্রামের 6 জন রাজমিস্ত্রি শ্রমিক। স্বজনরা জানিয়েছেন পরদিন কক্সবাজারে পৌঁছার কথা জানালেও এরপর থেকেই তাদের মুঠোফোন বন্ধ। গত 6 দিনেও কারো খোঁজ মেলেনি। মুঠোফোন বন্ধের বিষয়টি প্রথমে তাদের কাছে স্বাভাবিক লাগলেও টানা কয়েকদিন খোঁজ না থাকায় জিডি করতে যান জকিগঞ্জ থানায় যান পরিবারের সদস্যরা। বিষয়টি জানতে পেরে মোবাইলে লোকেশন ট্র্যাকিং করে 6 শ্রমিককে উদ্ধার করে পুলিশ। বিস্কুট কিনে দেওয়ার কথা বলে অপহরণ করা হয় 6 বছরের শিশুকে। এরপর তার ওপর চলে বর্বর নির্যাতন। দেয়া হয় আগুনের ছ্যাঁকা, উপড়ে ফেলা হয় নখ। পরে শিশুটিকে দিয়ে করানো হতো ভিক্ষা। তথ্য প্রযুক্তির সহায়তায় 6 মাস পর উদ্ধার করা হয়েছে পাবনা থেকে অপহরণ হওয়া শিশু সোয়াইবকে। হাসপাতালে বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। আটক করা হয়েছে অভিযুক্ত বিপ্লবকেও। ভারতের জম্মু কাশ্মীরে অস্ত্রধারীদের হামলায় পর্যটক সহ অন্তত 26 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অস্ত্রধারীদের ধরতে চিরুনি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। পোপ ফ্রান্সিস খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু হলেও মুসলিম বিশ্বের সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে ছিল শক্ত অবস্থান। মৃত্যুর আগে ভক্ত সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যেও গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন পোপ ফ্রান্সিস। বিশ্ব ইতিহাসে বহু পোপ এসেছেন, কিন্তু পোপ ফ্রান্সিসের মতো করে মুসলিম বিশ্বসহ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেননি কেউ। ভ্যাটিকান পর্যবেক্ষকরা বলছেন তিনি সব ধর্মের মানুষের প্রতি প্রকাশ্যে শ্রদ্ধা জানিয়েছেন। মুসলিম বিশ্বের সঙ্গেও গড়ে তুলেছিলেন নিবিড় এক সম্পর্ক। ধর্মীয় সংলাপ ও সহনশীলতার পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি সমাজের প্রান্তিক মানুষের কথা বলেছেন বারবার, বিশেষ করে আফ্রিকায়, যেখানে তিনি শেষবার সফর করেছেন হুইলচেয়ারে বসেই। কঙ্গো ও দক্ষিণ সুদানের জনগণের কাছে এই সফর ছিল একটি প্রতীকী বার্তা। নেতৃত্ব মানে শক্তি দেখানো নয়, বরং মানুষের কাছে পৌঁছানো। তিনি সচেতন ছিলেন অভিবাসন সমস্যা নিয়েও। 2013 সালের নির্বাচনের পর তার প্রথম সফর ছিল অভিবাসন প্রত্যাশীদের অন্যতম প্রবেশদ্বার ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে। সেখানে তিনি নৌকাডুবিতে নিহত শরণার্থীদের জন্য প্রার্থনা করেন। বিশ্ববাসীর উদাসীনতা নিয়েও প্রশ্ন তোলেন পোপ ফ্রান্সিস। কাকলি আখতার, সময় সংবাদ। 1 বছরের ব্যবধানে ইতালি থেকে বাংলাদেশে 181 মিলিয়ন ইউরোর বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। টাকার বিপরীতে ইউরোর বিনিময় হার বেশি হওয়ায় চাকরিজীবীদের মধ্যে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী গত বছর ইতালি থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানো হয়েছে 1348 মিলিয়ন ইউরো। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। 2002 সালের জানুয়ারিতে ইতালি সহ ইউরোপের 12টি দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইউরোর প্রচলন। ওই সময় 1 ইউরোর বিনিময় হার ছিল বাংলাদেশি মুদ্রায় 80 টাকারও কম। তা এখন বেড়ে 141.55 টাকায় দাঁড়িয়েছে। ইউরোর বিপরীতে বাংলাদেশি মুদ্রার বিনিময় হার কমলেও বেড়েছে ইতালি থেকে রেমিটেন্স পাঠানোর প্রবণতা, যা আগামীতেও ধরে রাখতে চান প্রবাসী বাংলাদেশিরা। ইতালি প্রবাসীরা সাশ্রয়ী করে হলেও বাংলাদেশে অধিক হারে রেমিটেন্স পাঠাচ্ছে। রেমিটেন্সও দিন দিন বেড়ে যাচ্ছে। সবাই বাংলাদেশে টাকা পাঠিয়ে খুব খুশি। আমরা সবাই তো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছি এবং সবাই পাঠাবে, কারণ এখন রেট যেভাবে ভালো চলতেছে সবাই হ্যাপি। ন্যাশনাল এক্সচেঞ্জের কোম্পানির পক্ষ থেকে আমি আশা করতেছি যে আরও রেমিটেন্সের প্রবাহ এভাবে অব্যাহত থাকবে। 2023 সালের তুলনায় ইতালি থেকে গত বছর বাংলাদেশে রেমিটেন্স পাঠানো হয়েছে 181 মিলিয়ন ইউরোরও বেশি। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী গত বছর মোট রেমিটেন্স পাঠানো হয়েছে 1348.20 মিলিয়ন ইউরো। ওই বছরের প্রথম 3 মাসের তুলনায় চলতি বছরের প্রথম 3 মাসে রেমিটেন্স পাঠানো হয়েছে 91 মিলিয়ন ইউরোর বেশি।
প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানা কারণে ব্যবসায়ীরা বাংলাদেশে প্রয়োজনীয় রেমিটেন্স পাঠাতে ব্যর্থ হলেও চাকরিজীবীরা বিনিময় হার বৃদ্ধির কারণে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন। হাসান মাহমুদ, সময় সংবাদ, ইতালি। দেশের সীমানা পেরিয়ে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচিতি তুলে ধরলেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিতিতে বর্ষবরণ অনুষ্ঠান পরিণত হয় মিলন মেলায়। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। নানা আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছেন মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তুলে ধরা হয় দেশীয় সংস্কৃতি। অংশগ্রহণকারীদের বর্ণিল সাজ আর আলপনায় দেশের সীমানা পেরিয়ে মালদ্বীপেও যেন ছড়ায় বাংলার আবহ। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মালদ্বীপের ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিতিতে বর্ষবরণ অনুষ্ঠানটি যেন পরিণত হয় মিলন মেলায়। বাঁশি আর ঢাকের তালে নাচে গানে মাতেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারাও। খুবই আনন্দিত লাগছে, মনে হচ্ছে যেন আমরা পেয়ে গেছি একখণ্ড বাংলাদেশ। আজকের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সংস্কৃতিকে সুন্দরভাবে সকলের কাছে তুলে ধরা হলো। ফ্যামিলি নিয়ে এখানে এসেছি, একটু অপরের সাথে সাক্ষাৎ হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশের অনেক অতিথিবৃন্দরাই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন দেশের নাগরিক ও বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নববর্ষের শুভেচ্ছা জানান বাংলাদেশ হাই কমিশনার। এখানে আগত সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এই আয়োজনের পেছনে কাজ করেছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাংলা বর্ষবরণ উৎসবের মধ্যে দিয়ে ভিনদেশে দেশীয় কৃষ্টি সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছেও পৌঁছে দিচ্ছেন বাংলার ঐতিহ্যের বার্তা। সময় সংবাদ, মালদ্বীপ। ফিনল্যান্ডে বাংলাদেশ কমিউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মুসলিম ফোরাম ফিনল্যান্ড বাংলাদেশের আয়োজনে দেশটির রাজধানী হেলসিঙ্কির লাউহা পেরিস সেন্টারে হয় এই মিলন মেলা। এ সময় কুশলাদি বিনিময়ের পাশাপাশি দেশের ঈদ স্মৃতি স্মরণ করেন প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীরা। পরে শিশু কিশোরদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন সবাই। ছিল দেশীয় খাবারের মধ্যাহ্ন ভোজের আয়োজন। বাংলা বর্ষবরণ ও ফিনিশ সংস্কৃতি বিষয়ক কাহুত প্রতিযোগিতা প্রাণবন্ত করে তোলে সবাইকে। ফোরামের সভাপতি খালেদ সাইফুল্লাহ জানান, কমিউনিটির একে অন্যের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ব বাড়ানোর লক্ষ্যে প্রতিনিয়ত এমন আয়োজন তাদের। দেখছেন প্রবাসী সময়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কাতারের আর্থনা সামিটে প্রথম দিনে ব্যস্ত সময় পার করলেন 4 নারী ক্রীড়াবিদ। সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাদের অবদানের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে আর্থনা সামিটে যোগ দেন নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার এবং ফরওয়ার্ড শাহেদা আক্তার রিপা। আর নারী ক্রিকেট দলের প্রতিনিধি হিসেবে আছেন সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে এই 4 নারী ক্রীড়াবিদ অংশ নেন সেখানে। আর্থনা সামিটে উদ্বোধন শেষে তারা দেখা করেন কাতার ফাউন্ডেশনের সিইও শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে। এ সময় ফুটবল এবং ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মাঝে। ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নারীরা যাতে আরও ভালো করতে পারে এজন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। নারী অ্যাথলিটদের অনুশীলন সুবিধা বাড়ানো এবং জিমনেশিয়াম ও ডরমেটরি নির্মাণ করে দেওয়ার কথা বলেন শেখ হিন্দ বিনতে হামাদ আল থানি। ফুটবলের খবর। নানা নাটকীয়তার পরও ফলাফল হয়নি ফেডারেশন কাপের ফাইনালে। ময়মনসিংহে আলোক স্বল্পতার কারণে বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়েছে। 1-1 গোলে সমতা শেষ হয় এদিনের খেলা। প্রেসার লীগ কমিটির বৈঠকের পর এ ম্যাচ নিয়ে সিদ্ধান্ত জানাবে বাফুফে। রিফাতুল ইসলাম মিরনের রিপোর্ট। সাসপেন্স, বাগবিতণ্ডা, কার্ডের ছড়াছড়ি, কালবৈশাখীর তাণ্ডব, কি ঘটেনি এক ফেডারেশন কাপের ফাইনালে। তবে সবকিছুই বৃথা আলোক স্বল্পতায়। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ফেড কাপের 2 ফাইনালিস্ট ম্যাচ শেষ করেছে অমীমাংসিতভাবে, তাও আবার শেষ বাঁশি বাজার মাত্র মিনিট 15 আগে।
এর আগে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে জমজমাট ফাইনালের শুরুতেই আশা জাগায় বসুন্ধরা কিংস। 6 মিনিটে সাদউদ্দিনের ফ্রি কিক থেকে দলকে লিড এনে দেন এদুয়ার্দো লেসকানো। গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা চালায় আবাহনী। 15 মিনিটেই খেলা জমিয়ে তোলে আকাশী নীলা। দলকে সমতা এনে দেন ইব্রাহিম। ম্যাচের 38 মিনিটে বাগবিতণ্ডায় জড়ান দুই দলের খেলোয়াড়। কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর আবার মাঠে গড়ায় খেলা। 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ। এরপর বৈশাখী ঝড় ওলটপালট করে দেয় সবকিছু। বৃষ্টির কারণে 1 ঘন্টা স্থগিত থাকে ম্যাচ। ঝড় বৃষ্টি থামলেও খেলা মাঠে গড়াতে জটিলতা। ভেন্যুর উপযুক্ততা যাচাই না করে শুধুমাত্র নামকে অস্তে ঢাকার বাইরে ম্যাচ আয়োজন করেছে বাফুফে। ফুটে উঠেছে তার বাস্তব চিত্র। নেই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়টিও বোধহয় মাথায় ছিল না কারো। শেষ পর্যন্ত কর্দমাক্ত মাঠে আবারও নামে দুই দলের ফুটবলার। নির্ধারিত সময়ে ফলাফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। তবে আলোক স্বল্পতার কারণ দেখিয়ে ফাইনাল ম্যাচ স্থগিত করেন রেফারি। এ নিয়ে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। এটা লিগ কমিটি, আপনার ইজ বেটার টু টক টু দ্য লিগ কমিটি, দে উইল গিভ ইউ দ্য ইনফরমেশন। তো আমি তো প্রথমেই বললাম যে আমার কাছে মনে হচ্ছে ম্যাচটা আরও কন্টিনিউ করতে পারে। আগে আপনার ওই যে এটা 15 মিনিট হবে না এই সিদ্ধান্ত নিয়ে বন্ধ করাটা সঠিক হয়েছে কিনা এটা আমার মনে হয় যে ভাবার বিষয় আছে। রেফারি নিজেও বুঝতেছে যে এই ইনসাফিসিয়েন্ট লাইক, সুতরাং গোলকিপারের জন্য তার জন্য অসুবিধা, যার জন্য সে অ্যাবান্ডন ঘোষণা করছে। না, আমাদের কোনো আপত্তি নেই, আমরা খেলবো আবার। তবে পরবর্তীতে ফাইনাল ম্যাচ আয়োজনের দিনক্ষণ ও পদ্ধতি নিয়ে ধোঁয়াশা রেখে দিয়েছে বাফুফে। খেলা কবে হবে, আগামীকাল হবে না 3 দিন পরে হবে, প্রফেশনাল লিগ কমিটি ডিসিশন নেবে। ঠিক আছে। ঝড় বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে ফেডারেশন কাপ ফাইনালের ম্যাচের ফলাফল নির্ধারিত হয়নি। এই ম্যাচ আবার কবে হবে সেজন্য অপেক্ষা করতে হবে পরবর্তী লিগ কমিটির মিটিং পর্যন্ত। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ময়মনসিংহ। এদিকে ময়মনসিংহে ফেডারেশন কাপ ফাইনালে ছিল নজিরবিহীন অব্যবস্থাপনা। অল্প সময়ের ঝড়েই ভেঙে যায় ডগআউট ও প্রেস বক্স। নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বৃষ্টিতে মাঠে জমে যায় পানি। বিস্তারিত দেখে নেব রিফাতুল ইসলাম মিরনের আরেকটি রিপোর্টে। মুহূর্তের ঝড়ে লন্ডভন্ড ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম। উড়ে যায় ডাগআউট, ভেঙে পড়ে প্রেস বক্সের কাঠামো। স্কোরবোর্ড দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগেও এখানে কোনো ম্যাচ চলছে। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে পানিতে টইটুম্বুর আউটফিল্ড। নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা না থাকায় টেবিল দিয়ে পানি সরানোর হাস্যকর প্রচেষ্টাও লক্ষ্য করা গেছে মাঠ কর্মীদের মাঝে। দেশের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এমন দৃশ্য অবাক করেছে সবাইকে। দীর্ঘদিন ধরে এই স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করলেও সংবাদকর্মীদের জন্য নেই কোনো প্রেস বক্স। ঝড়ের তাণ্ডবে নামমাত্র অস্থায়ী প্রেস বক্সটিও অকেজো হয়ে পড়ে। এতে বিপাকে পড়তে হয়েছে গণমাধ্যম কর্মীদের। মাঠের পাশে যে ড্রেনেজ সিস্টেম, এই ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো থাকা উচিত। পানি এমনভাবে আটকে গিয়েছে, পুরো ড্রেনটাই বন্ধ, এটা চলছে একেবারে মানে কোনো অভিভাবকহীনভাবে। যে কোনো খেলায় সংবাদ মাধ্যমের প্রায়োরিটিটা সবার উপরে থাকে, যে সংবাদ মাধ্যম কোথায় বসবে, কোত্থেকে বসে খেলা দেখবে, তাদের সুযোগ সুবিধাগুলো কী কী থাকবে। এই ময়মনসিংহে তো এটা নাই। 99% স্টেডিয়ামে আসলে যে কোনো প্রেস বক্স নাই। গত 3-4 বছর ধরে ঢাকার বাইরেই খেলা হচ্ছে। ফুটবল ফেডারেশন যদি সেইভাবে জোর মানে একটা দাবি বা তাদের রিকোয়ারমেন্ট যদি এনএসসিকে প্রেজেন্ট করতে পারতো যে হ্যাঁ, যে এই ভেন্যুগুলোতে আমার এই জায়গাগুলো ঠিক করে দিতে হবে। হামজা সামিদদের নিয়ে সমর্থকদের মন ভুলিয়ে রাখলেও টুর্নামেন্ট ব্যবস্থাপনা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই বাফুফের। গ্যালারি, ডাগআউট, মাঠ সবকিছু ছিল সেকেলে। সব মিলিয়ে অবকাঠামোর সংকট থাকলেও এখানে ম্যাচ আয়োজন করেছে বাফুফে। যে বিষয়ে প্রশ্ন করা হলেও মেলেনি সদুত্তর। ঠিক আছে, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। ফুটবল ফেডারেশনের পাশাপাশি এই অব্যবস্থাপনার দায় এড়াতে পারে না জাতীয় ক্রীড়া পরিষদও। কারণ বাফুফে ব্যবহার করলেও স্টেডিয়াম ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব এনএসসির। এরকম অভিজ্ঞতা আমাদের ইতিপূর্বে কখনো হয়নি। আমরা আজকে এই বিষয়টার মুখোমুখি হয়েছি। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমরা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে আমরা এই সমস্যাগুলোকে সমাধানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। ফেডারেশন কাপ ইতিহাসে অন্যতম আলোচিত ফাইনাল হতে পারত আবাহনী বসুন্ধরার এই ম্যাচ। তবে বাফুফে আর ক্রীড়া পরিষদের দায়সারা কাজে যে ম্যাচ এখন সমালোচিত, এই ভুল থেকে শিক্ষা নেবেন তো সংশ্লিষ্টরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ময়মনসিংহ।
সিলেট টেস্ট জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে 270 থেকে 300 রানের লিডই যথেষ্ট হবে, তাই চতুর্থ দিনের প্রথম সেশনের দিকে তাকিয়ে মমিনুল হক। আক্ষেপ আছে নিজের ইনিংস বড় করতে না পারার। তৃতীয় দিনে মোটে 44 ওভারের খেলা, তাতেই পেন্ডুলামের মতো দুলছে লাক্কাতুরা টেস্টের ভাগ্য। অবস্থাটা এমন যে কোনো মুহূর্তেই পাল্টে যেতে পারে সমীকরণ। দিন শেষে টাইগারদের 112 রানের লিড, হাতে আছে 6টা উইকেট। ক্রিজে শান্ত আর জাকের আলী অনেক। প্রশ্ন ছিল মুমিনুলের কাছে এই উইকেটে কত রান নিরাপদ। 300 হলে খুব ভালো, 300 যদি না হয় 278, 270 অথবা 280। সকালে হয়তো খুব হার্ড হয়ে আসবে, তো ওই সময়টা আমাদের একটু খুব ক্যালকুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে। আবার কোন একটা সময় দেখবেন যে খেলাটা হয়তো ছাড়বে, তো আমরা আবার একটা সময় আসবে আমরা খেলাটা ধরবো। তো ওই ক্রাঞ্চ মোমেন্ট যেটা বলেন, যে সময়টা আমাদের থাকবে, ওই সময়টা আমাদের আরও লম্বা সময় ব্যাটিং করার মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। যেটা অনেক আমরা দুইটা যে আমরা শান্ত যেমন একটা 50 রানের পার্টনারশিপ হয়েছিল, ওই জায়গাটা আমরা কিন্তু ওই জায়গা থেকে আমরা কিছু বেরিয়ে গেছি। তো ওইরকম আর একটা মোমেন্ট আসবে, ওই সময়টা ওই 50 রানের পার্টনারশিপটা 150, তো 200, 170, 80 করলে তখন ওই 300 যেটা বললাম 270, 280 অথবা 300 এটার কাছাকাছি সম্ভব। মুমিনুলের এমন আত্মবিশ্বাসের কারণও আছে। মাহিদুল ইসলাম অঙ্কন না থাকলেও মিরাজ ছাড়াও ব্যাট চালাতে পারেন তাইজুল হাসানরা। গুরুত্বপূর্ণ সময় তাই দলের কাছ থেকে চান দায়িত্বশীল আচরণ। আমাদের ট্যালেন্টেড যারা আছে, তাইজুল, তারপরে হাসান, ওরা ব্যাটিং করতে পারে, এই কারণে মানে কনফিডেন্সটা একটু বেশি আর কি। শেষের দিকে আপনি যদি ট্যালেন্টেডরা যদি আপনার 50 রানও যোগ করে, ওই 50 রানের কারণে কিন্তু ম্যাচ জিতে। তবে সেখানে আছে আক্ষেপও। সিলেটের ট্রু উইকেটে 2 বার সেট হয়েও মুমিনুল ব্যর্থ নিজের ইনিংস বড় করতে। তাই তো হয়েছে বোধোদয়। মুশফিককে নিয়েও উদ্বিগ্ন নন মিনি। আমি কোনোভাবে ওনারা নিয়ে ওরিড না, কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, উনি জানে কীভাবে ব্যাক করতে হয়। যখন টেস্ট ম্যাচ খেলি তখন হয়তো 100 চিন্তা ভাবনা করে খেলি না, চিন্তা করি যে কীভাবে 4 সেশন অথবা 5 সেশন, 3 সেশন, 3.5 সেশন, 400 ব্যাটিং করা যায়। তো ওই হিসেবে চিন্তা করলে আমি যে সিনিয়র ব্যাটসম্যান, ওই হিসেবে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে আমি 2 ইনিংসে সেট হয়ে আউট হয়েছি। দেখেন আমি ম্যাক্সিমাম হয়তো 1 সেশন খেলতে পেরেছি। 1 সেশন সিনিয়র প্লেয়ার হিসেবে 1 সেশন কোনোভাবে এটা কাম্য না। আমার কাছে মনে হয় যে আমি যদি 3 সেশন ব্যাটিং করতে পারতাম আরও, তাহলে হয়তো ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে ভালো একটা পজিশনে চলে যেতে পারতাম। লাক্কাতুরার 22 গজ নিয়েও প্রশংসা ঝরল মুমিনুলের কণ্ঠে। ঘরোয়া ক্রিকেটেও চান এমন উইকেটই। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট। শেখ হাসিনাকে ফেরাতে তৎপর দুদক। বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তির পাশাপাশি পাঠানো হচ্ছে চিঠি। আবারও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী শক্তি। মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার ডাক তারেক রহমানের। ঐকমত্য কমিশনের 691 প্রস্তাবের 71টিতে বিএনপির আপত্তি। এই ছিল প্রবাসের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।